ভবা পাগলা ভবানী মায়ের নুপুরের শব্দ আজও শুনতে পান ভক্তরা। ভবা পাগলার ভবানী কালী মন্দিরটি পূর্ব বর্ধমানের কালনা শহরে অবস্থিত এবং এটি ভবা পাগলার একটি গুরুত্বপূর্ণ স্থান। এই মন্দিরটি তিনি 1951 সালে বাংলাদেশ থেকে এদেশে জাপট গ্রামে প্রতিষ্ঠা করেন। মন্দিরটি শুধু সাধনা এবং ভজন সাধনার কেন্দ্রই নয়, এটি ভবা পাগলার সাহিত্য চর্চারও একটি স্থান ছিল, যেখানে তিনি অনেক গান ও কবিতা রচনা করেছিলেন। অবস্থান পূর্ব বর্ধমানের কালনা শহরে। 1951 সালে ভবা পাগলা বাংলাদেশ থেকে এসে জাপট গ্রামে এটি প্রতিষ্ঠা করেন। এটি ভবা পাগলার সাধন ক্ষেত্র এবং সাহিত্য চর্চার একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল, যেখানে তিনি অনেক গান ও কবিতা রচনা করেন। বর্তমানে এটি একটি অন্যতম প্রধান আকর্ষণ। সাধক ভবা পাগলা বাংলাদেশ থেকে ভারতে আসার সময় তার প্রতিষ্ঠিত কালী মূর্তিকে সঙ্গে করে নিয়ে আসেন পূর্ব বর্ধমানের অম্বিকা কালনার জাপটে। কালনায় এসে তিনি নিজের আশ্রম তৈরি করেন, সেখানেই তার কালী মূর্তিকে প্রতিষ্ঠা করেন, যার নাম দেন ভবানী মা। সাধক ভবা পাগলার ভবানী কালী খুব জাগ্রত। এই মূর্তি দর্শন করতে ভারত এবং ভারতের বাইরে থেকে বহু মানুষ আসেন তার আশ্রমে। সাধক ভবা পাগলার নাতির স্ত্রী সোমা চৌধুরী বলেন, মা ভবানী কালী খুব জাগ্রত, মা ভক্তের মনস্কামনা পূরণ করেন। প্রতিদিন প্রতিনিয়ত সাধক ভবা পাগলার ভবানী কালী কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটিয়ে যাচ্ছেন। এখনও পর্যন্ত রাত্রিবেলাতে মা ভবানীর পায়ের নুপুরের শব্দ শোনা যায়। কালী পুজোর সময় প্রচুর ভক্ত আসেন মাকে দর্শন করতে এবং মায়ের আশীর্বাদ নিতে। সামনেই তো কালী পুজো নিয়ে কি প্রস্তুতি চলছে এখন আপনাদের? কালী পুজোর তো বড় প্রস্তুতি চলে আমাদের। বৈশাখ মাসে একটা অনুষ্ঠান, ওটা তো বড় অনুষ্ঠান, কিন্তু এই দীপান্বিতা দীপাবলি অনুষ্ঠান এটাও কম নয়। এখানেও অনেক প্রস্তুতি করতে হয় আমাদের। যেমন এই পুজোটা প্রায় 75 বছর ধরে এই পুজোটা হয়ে আসছে, তা সেখানে প্রস্তুতি তো লাগবেই। আর আমাদের মা তো ভীষণ জাগ্রত, সেটা যারা এসেছেন তারাই প্রমাণ পেয়েছেন, এবং অগণিত ভক্ত রোজই আসছেন, তারা কিছু না কিছু প্রমাণ পানই। সেটা মুখে বলে আমি কতটা প্রকাশ করতে পারবো আমি জানি না, এটা ফিলিংসের ব্যাপার। হ্যাঁ, যার যেরকম মনে ফিলিংস সে বলতে পারবে সেটা। আর প্রতিষ্ঠাতা কে করেছিলেন এই দেবী? ভবা পাগলা নিজের হাতেই প্রতিষ্ঠা করে গেছেন। বাংলাদেশের যে মূর্তিটা ছিল আমাদের আনন্দময়ী মা, ওটাই আবার এখানে ভবানী মার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। উনি ওখান থেকে নিয়ে চলে এসেছেন, ওখানে ওই মূর্তি উনি রাখেননি, ওখানে উনি নিরাকারই রেখে এসেছিলেন ঘটে পূজা করার জন্য। উনি বেদি করে বেদিটাকে শূন্যই রেখে এসেছেন, এইভাবে উনি মূর্তি নিয়ে এখানে চলে এসেছেন। আচ্ছা, এই মা ভবানীকে দেখতে দূর দূর থেকে লোকজন, অনেক দূর দূর থেকে, দেশ দেশান্তর থেকে লোক আসে ওনাকে দেখতে। আজ ইউপি, এমপি, রাজস্থান, মানে টোটাল ভারতবর্ষ থেকে লোক আসেন দেখতে আমাদের। আর শীতকালে তো বলে বোঝাতে পারবো না, আমাদের এখানে স্টেশনে টোটোওয়ালারা বলতে পারবেন তারা কত কত দর্শনার্থী নিয়ে আসেন এখানে। আর এই যে মায়ের যে পুজো হয় বা কি ভোগ দেওয়া হয় মাকে ভোগ আমরা ফল ভোগ দিই, তারপরে খিচুড়ি অন্নভোগ দেওয়া হয়, তারপরে তোমার পায়েস, 5 রকম ভাজা সবজি, তারপরে পোলাও তো থাকবে, পোলাও, তারপরে তোমার ফুলকপির রসা, চাটনি, পায়েস, মানে যেটা ভোগের সম্পূর্ণরূপেই ভোগ দেওয়া হয়। নিরামিষ? নিরামিষ, এটা প্রতিদিনই হয়। আচ্ছা, প্রতিদিনই হয়, এবং দুপুরে আমাদের অন্নভোগের ব্যবস্থা আছে। ওটা তো এখন সবাই জানে যে আহারের ব্যবস্থাটা আছে এখানে। আমরা সুযোগ পেলে দর্শনার্থীদের সেবা করাই, আর সেটার মূল্য খুবই কম। আর এই দেবী মা ভবানী যিনি কালী রূপে পূজিত হচ্ছেন, কি কি অলৌকিক ঘটনা এখনো পর্যন্ত হচ্ছে বা হয়? আচ্ছা, আমি আমার জীবন দিয়েই বলি। প্রথমে তো আমি বিয়ে হয়ে এসেছি এখানে 85 সালে। তো তখন আমি এত কিছুই জানতাম না, এখানে কি আছে না আছে, কি হয় না হয়, সবটাই তো নিজের ওপর দিয়ে যতক্ষণ না যাবে, না ফিল করতে পারবো, আমি কিছুই বুঝতে পারি না। তা বিয়ের পরে মন্দিরে প্রথম দিন আসলাম, সেদিন এসে আমি যখন মা ভবানীর পা ছুঁয়ে প্রণাম করতে দিল, আমার মনে হলো ভেতর থেকে, আমার এখনও গা শিউরে উঠবে, আমার পা দুটোকে মনে হলো মানুষের পায়ের মতো নরম, আর এত ঠান্ডা যে কি বলবো, মানে ওটা আমি ফিল করতে পেরেছি। বাট মানে লোকে কীভাবে নেবে আমি জানি না, ওটা আমার ভেতরের ফিল। আর এটা তো আছেই। তারপরে আমি বলতাম
যে এগুলো তো অলৌকিক ঘটনা, এগুলো কি বিশ্বাসযোগ্য, সত্যি কি তাই? জানি না মানুষ বিশ্বাস করুন, আমার তো হয় না বিশ্বাস, আমি নিজে ফিল করছি। তারপরে আমি মানে তখন চৈত্র মাস ছিল বিয়ের পরের বছরে, তখন আমরা বিছানা মানে ওপরে শুয়ে আছি, তো হঠাৎ এরকম আমি আওয়াজ একটা শুনতে পাই, মানে নুপুরের আওয়াজ পাই। আমি বুঝতে পারি না এটা কিসের আওয়াজ, আমি ভাবছি আমার বাচ্চারা নিচে নাচ করে তার হয়তো আওয়াজ হবে, কিন্তু তা না, আওয়াজটা ক্রমে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে মনে হচ্ছে যেন আমার কানের ভিতরে দিয়ে ঢুকে যাচ্ছে, কিন্তু আমি ভয় পেয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না। কিন্তু এর জন্য হয়তো অনেক মুনি ঋষিরা যুগ যুগ ধরে সাধনা করছে, করতে করতে তারা হয়তো সিদ্ধিলাভও করছে, কিন্তু আমি তো পাচ্ছি না, আমি সেটাকে ভয় রূপে নিচ্ছি। কিন্তু এদিকে ভাবছি যে আমি বিশ্বাসটা কি করে করব, তাও আমার মনে সেটা, তখন আমি আমার ভিতরে অবিশ্বাসটা পুরো সম্পূর্ণরূপে। এই করে করে 7 দিন আমাকে প্রতি রাতটা আমি ঘুমোতে পারতাম না, পরে আমি ভয় পেতাম। আমার স্বামীকে আমি বলতাম তুমি কোথাও যাবে না, এখানেই থাকো, তার মানে আমি একা থাকতেই পারতাম না, ও আমাকে এরকম করে শোনাতো নাচ। আর মনে করুন আমি এক পাশে কাত হচ্ছি, আরেক পাশে কানটা খোলা থাকলে সেই দিকেই উনি নাচ করতেন, আবার আরেক পাশ হলে সেই দিকে, আর ঝম করে যেরকম একটা লাফ দিলে আওয়াজ, মনে হচ্ছে আমার ঘরের চারিদিকে নাচছে, আমার ছাদের উপরে নাচছে, এটা আমার ফিলিংস। এখনো কি সে ঘুঙুরের শব্দ পাওয়া যায়? এখনো পাওয়া যায়, এখনো কোনো যদি অপরিচিত লোক এসে মন্দিরে বা মানে ঘরে কোথাও শোয়, সে কিছু না কিছু পায়, পেয়ে যায়। অলৌকিক ঘটনা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত। না হলে আমরা আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, উনি যদি এইভাবে না সাহায্য করতেন আমাদেরকে, আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম। আপনার নাম? আমার নাম সোমা চৌধুরী। ঠিক আছে, আপনারা কোথা থেকে এসছেন এবং কোথায় এসছেন? আমরা প্রথমে নবদ্বীপ এসেছি, নবদ্বীপে স্নানে এসেছিলাম, স্নান থেকে শুনলাম যে বাংলার ওখানে কালী প্রতিষ্ঠিত হয়েছে, খুব জাগ্রত, সেই জন্য ভাবলাম যে দেখেই যাই এখানে। এখানে এসে খুব ভালো লাগলো। এই প্রথম এলেন? হ্যাঁ, প্রথম এসেছি। তো কজন এসছেন আপনারা? আমরা 4 জন এসেছি, অনেক এসছে ওখান থেকে, কিন্তু আমরা 4 জনই এসেছি এখানে। কি নাম আপনার? আমার মুক্তি শিকদার। ঠিক আছে। কালনাতে তো প্রচুর কালী মন্দির আছে, আমরা কালনাকে কালী তীর্থ বলতে পারি, তো সেক্ষেত্রে আপনি এখন কোন মন্দিরে দাঁড়িয়ে রয়েছেন? আমি ভবা পাগলার মা ভবানী মন্দিরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, ভবার ভবানী, তো কালী মন্দির। কালী মন্দির। আচ্ছা, ভবার এটা হচ্ছে উনি এত জাগ্রত, ভবা নিজেই পুজো করতো, নিজেই সব কিছু করতেন। এখন ওনার পরবর্তী জেনারেশন যারা আছে তারাই পুজোটা করে, এবং এটা বছরে একটা উৎসব হয়, ভবার যেটা উৎসব হয়, এটা স্থাপিত যেদিন করেছি সেখানে প্রচুর লোক সমাগম হয়। কলকাতার থেকে, বর্ধমান থেকে, আসানসোল থেকে বহুত লোকজন আসে এখানে, হাজার হাজার লোকজন এখানে জমায়েত হয়, এখানে খাওয়া দাওয়া হয়, বাউল হয়, হ্যাঁ 3 দিন ধরে অনুষ্ঠান হয়, থাকা খাওয়া সমস্ত। আর ভবানী মন্দিরের অপোজিটে ওই যে আপনি ওইটা দেখছেন, হ্যাঁ হলুদ রঙের ওটা হচ্ছে শিবের পেছনে, উনি শিবের উপাসক ছিলেন, এবং ওনার সমাধি এখানে, স্বয়ং ওনার সমাধি রয়েছে, ঠিক আছে। আর এই সমাধিটা উনি নিজের হাতে তৈরি করে দিয়ে গেছেন, যে আমার দেহ ত্যাগ হলে আমাকে এখানে শুইয়ে দেবে, এটা মায়ের সামনে। আচ্ছা, তো এই কালী ঠাকুর খুবই জাগ্রত এটা। হ্যাঁ, ওনার প্রথম ছিল বাংলাদেশে, উনি বাংলাদেশের লোক, বাংলাদেশ থেকে ওই ভবানীকে উনি নিজে নিয়ে আসে, ওখান থেকে নিয়ে আসে। বাংলাদেশেও কিন্তু মন্দির আছে, এই ভবানীরই মন্দির আছে ওখানে, কিন্তু এনার কোনো বংশধর ওখানে নেই, ওখানে মন্দিরে এমনি পুজো হয়। আর ভবার যেটা ভবানী ওটা নিয়ে চলে এসছে। আর ওই যে এখানে যত আপনি দেখছেন, এখানে ভবার ব্যবহৃত জিনিস যেগুলো, হরিণের চামড়া, তারপরে এখানে যে বাণীগুলো লেখা আছে, অনেক অলৌকিক কাহিনী আছে, ভবার অলৌকিক কাহিনী। ডাকাতদের হাতে ধরা পড়েছে, সেখান থেকে মানুষকে উদ্ধার করেছে, জলে ভেসে যাচ্ছিল একটি বাচ্চা, তাকে দেখতে পেয়ে তাকে বলেছে তুলে নিয়ে আয়, হ্যাঁ সে তুলে নিয়ে আসার পরে সে জীবিত হয়ে যায়। এরকম অনেক ঘটনা, ছোট ছোট ঘটনা আছে। আমি ফোনেতেও দেখা যাবে, বা ভবানী মন্দির সামনে যে আপনার যে ঘর আছে, হ্যাঁ ভবানীর যে ইয়ে